প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবার জন্য রইল ডিজিটাল এডুকেশন সিস্টেমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের এই চ্যানেলটি তোমরা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। যারা এখনই সাবস্ক্রাইব করনি তাদের আমি অনুরোধ করব, তোমরা আমাদের এই চ্যানেল ডিজিটাল এডুকেশন সিস্টেম অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো, তোমরা এখন বাড়িতে রয়েছো গৃহবন্দী, আমিও গৃহবন্দী আছি। এই অবস্থায় তোমাদের ইংলিশ ক্লাসে যাতে কোনো ত্রুটি না হয় তার জন্য আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করছি। তো এই যে ভিডিও আমি আপলোড করছি, তোমরা ভিডিওটি স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখবে, তাহলে ক্লাসের কোনো জিনিস তোমরা মিস করবে না। তো ছাত্রছাত্রী, আমরা ক্লাসে যাওয়ার আগে তোমাদের আরেকবার রিকোয়েস্ট করব, তোমরা খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যাও। আমরা ক্লাস শুরু করছি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভয়েস চেঞ্জ নিয়ে। তো তোমাদের মধ্য থেকে কমেন্টস এসেছে তারা ন্যারেশনের উপর ক্লাস করতে চায়। তো আজকে আমরা সেই ন্যারেশনের উপর ক্লাস করব। সমস্ত ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং যে যে প্রবলেম তোমরা অ্যারাইজ করে তোমাদের সামনে আসবে সেগুলো খাতায় নোট ডাউন করবে। পরবর্তী ভিডিওতে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা চলে আসছি আজকের মূল বিষয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় ন্যারেশন। ন্যারেশন একে বাংলায় বলা হয় উক্তি। এই ন্যারেশনকে ইংরেজিতে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ, একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডিরেক্ট বা ডাইরেক্ট স্পিচ এর বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট স্পিচ এর বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। তো এই উক্তিটা কি জিনিস? এই যে আমরা কথা বলছি, এই কথা বলাটাই উক্তি। ডাইরেক্ট স্পিচটা কেমন? যেটাকে আমরা বাংলাতে প্রত্যক্ষ উক্তি বলছি, সেটা কেমন? মনে করো, জ্যোতি শুভমকে বলল, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছি। এটা ডিরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। আমাদের কাজ হলো এই উক্তিটাকে ইনডাইরেক্ট স্পিচ বা বাংলায় যাকে বলা হচ্ছে পরোক্ষ উক্তি, সেই পরোক্ষ উক্তিতে রূপান্তরিত করতে হবে। তাহলে ওই যে বাক্য, জ্যোতি শুভমকে বলল, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছি, এটাকে যদি আমরা পরোক্ষ উক্তিতে পরিবর্তন করি তাহলে কি দাঁড়াবে? যে জ্যোতি শুভমকে বলল যে সে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়েছে। তাহলে এই যে আমিটা সেতে রূপান্তরিত হয়ে গেল। মানে বক্তা যখন কোনো কথা সরাসরি বলছে তখন সেটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি বা ডিরেক্ট স্পিচ, আর যখন সেই কথাকে অন্য কেউ অনুকরণ করে বলছে তখন সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। তো এখন লক্ষ্য করো যে ইংরেজিতে আমরা 5টি বাক্যের ন্যারেশন চেঞ্জ করে থাকি। সেই 5টা বাক্য কি কি? প্রথম আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নম্বর কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। 3 নম্বর কি? ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর কি? অপটেটিভ সেন্টেন্স। 5 নম্বর এক্সক্লামেটরি সেন্টেন্স। এই পাঁচটা সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করা হয়, অর্থাৎ ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে নিয়ে যাওয়া হয়। তো আমরা প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আলোচনা করব। একটার পর একটা ক্লাস তোমরা ফলো করবে, এই 5টা সেন্টেন্স টোটালি তোমরা পেয়ে যাবে। আজকে আমরা শুরু করছি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। এই অ্যাসার্টিভ সেন্টেন্সে কি কি বৈশিষ্ট্য আছে
আগে আমাকে জানতে হবে কি কি বিষয় থাকলে সেটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণ বাক্য, এর মধ্যে কোনো প্রশ্ন নেই, কোনো আদেশ, অনুরোধ, উপদেশ কিছুই নেই। সাধারণ হ্যাঁ বোধক বা না বোধক বাক্য। কেমন? এই যে লক্ষ্য করো, জ্যোতি said to শুভম, এখানে একটা কমা, একটা ইনভার্টেড কমা দিতে হবে, স্টার্ট হবে ইনভার্টেড কমা। আই, এখানে কি আছে, am reading a poem, ফুল স্টপ, ইনভার্টেড কমা, শেষ। এই যে বাক্যটা, এটার মধ্যে কোনো প্রশ্ন নেই, কোনো আদেশ, উপদেশ কিচ্ছু নেই, একটা সাধারণ বাক্য। জ্যোতি বলল শুভমকে, আমি পড়ছি একটা কবিতা। তো এটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে কিভাবে নিয়ে যাব সেটা একটু লক্ষ্য করতে হবে। এই যে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তন অর্থাৎ ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কিছু নিয়ম কানুন আছে। সেগুলো কি লক্ষ্য করো। যখন আমরা পরিবর্তন করব তখন কি হয়ে যাবে? জ্যোতি, এই জ্যোতি সাবজেক্ট, সেইড এটা ভার্ব, আর শুভম এটা অবজেক্ট। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে একটা বাক্য, এখান থেকে এই পর্যন্ত একটা বাক্য। আর আই অ্যাম রিডিং এ পোয়েম, এখান থেকে এই পর্যন্ত একটা বাক্য যার মধ্যে সাবজেক্ট আছে, ভার্ব আছে এবং অবজেক্টও আছে। তাহলে লক্ষ্য করো এখানে দুটো বাক্য। ডাইরেক্ট স্পিচে দুটো অংশ রয়েছে। একটা এই শুরু থেকে এই কমা পর্যন্ত যে অংশটা রয়েছে, এই অংশটাকে বলা হয় রিপোর্টিং পার্ট। আর এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা রয়েছে, আই অ্যাম রিডিং এ পোয়েম, এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বললাম? আবার একবার বলি, জ্যোতি সেইড টু শুভম, এই অংশটাকে বলা হয় রিপোর্টিং পার্ট। আর আই অ্যাম রিডিং এ পোয়েম, যেটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং পার্ট, এই দুটো অংশ, প্রত্যেকটা অংশ কিন্তু এক একটা সেন্টেন্স। আমাদের কাজ হলো ইনডাইরেক্ট স্পিচে এই দুটো বাক্যকে যুক্ত করে একটা বাক্যে রূপান্তরিত করা। তাহলে আমরা চলতি কথায় বলতে পারি, এখানে বেড়া দিয়ে ঘিরে রাখা একটা অংশ, এইখানে আমরা বেড়া দিয়ে ঘিরে রেখেছি, অর্থাৎ ইনভার্টেড কমা দিয়ে ঘিরে রেখেছি। আর একটা হচ্ছে বেড়ার বাইরের অংশ, জ্যোতি সেইড টু শুভম, যেটাকে আমরা বেড়ার বাইরের অংশ বলছি, ওটা হচ্ছে রিপোর্টিং পার্ট। এই দুটো অংশ, যেটা বেড়ার বাইরে আর বেড়ার মধ্যে রয়েছে ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্ট স্পিচে আমাদের কাজ হচ্ছে এই বেড়াটাকে তুলে দিয়ে একটা বাক্যে রূপান্তরিত করা। তাহলে কিভাবে সেটা আমরা করব? এইখানে লক্ষ্য করো, রিপোর্টিং পার্টের সাবজেক্ট যা আছে সেটা থেকে যাবে, এখানে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। জ্যোতি, এখানে কি আছে? সেইড, মানে ভার্ব আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে এই সেইড ভার্বের পরিবর্তে টোল্ড ব্যবহার করা হয়। টোল্ড, এখানে টোল্ড এর পরে টু বসবে না, অবজেক্ট এখানে বসে যাবে। শুভম, এখানে কমা আর কোটেশনটা, অর্থাৎ এই যে ইনভার্টেড কমাটাকে তুলে দিতে হবে। এইটাকে তুলে দিয়ে একটা সংযোগকারী শব্দ বা ওয়ার্ড এখানে ব্যবহার করবো, সেটা হচ্ছে দ্যাট। এই দ্যাট দেওয়া মানে আমি এই বেড়াটা খুলে ফেললাম, মানে তালা আমরা খুলে ফেলেছি। এই বেড়ার মধ্যে গেটে যে তালাটা দেওয়া ছিল সেটা আমরা অলরেডি খুলে ফেলেছি। সেই চাবিটা কি? সেই চাবিটা হচ্ছে দ্যাট। এবার আমি কিন্তু এই ঘরের মধ্যে প্রবেশ করেছি। এখানে দেখো আছে আই। একটা জিনিস লক্ষ্য করো, এই যে দ্যাটের পরে এখানে আই রয়েছে, মানে সাবজেক্ট, মানে আমি। এখানে নিয়ম হচ্ছে যে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি আমি, আমরা হয়,
অর্থাৎ আমি আমরা সম্পর্কিত হয়, তাহলে এটা চলে আসবে এই সাবজেক্টে, অর্থাৎ এই রিপোর্টিং পার্টির সাবজেক্টে চলে আসবে। আর যদি তুমি তোমরা সম্পর্কিত হয়, তাহলে চলে আসবে রিপোর্টিং পার্টের অবজেক্টে। আবার একবার বলি, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি আমি আমরা সম্পর্কিত হয়, তাহলে এটা এই রিপোর্টিং পার্টের সাবজেক্টকে কোয়ালিফাই করবে, নির্দেশ করবে। আর এখানে তুমি তোমরা যদি হয়, তাহলে রিপোর্টিং পার্টের অবজেক্টকে নির্দেশ করবে। তাহলে এখানে কি আছে? আমি। তাহলে এখানে আমি আছে, তার মানে চলে আসবে এখানে জ্যোতিতে। এবার দ্যাটের পরে আমরা লিখব এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট। তাহলে এখানে কি আছে? জ্যোতি। তাহলে জ্যোতি একটা মেয়ে, তার পরিবর্তে আমরা লিখব শি। তারপরে কি আছে? অ্যাম আছে। আই এর পরে অ্যাম বসে, শি এর পরে তো অ্যাম বসে না, শি এর পরে ইজ বসে। কিন্তু যেহেতু এখানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স আছে, টোল্ড, তাই এই শি এর পরে ইজ বসবে না, শি এর পরে হবে করসপন্ডিং পাস্ট টেন্স, অর্থাৎ এটাও পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্স হবে। তাহলে ইজ হয়ে যাবে ওয়াজ, ইজ হয়ে যাবে ওয়াজ। তারপরে রিডিং যা আছে সেটাই বসবে, রিডিং এ পোয়েম। এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, এটাকে আমরা বলবো ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। কি ছিল? ছিল জ্যোতি said to শুভম, I am reading a poem. ইনডাইরেক্ট স্পিচে হলো জ্যোতি told শুভম that she was reading a poem. তোমরা এই এক্সাম্পলটা প্রত্যেকটা ওয়ার্ড লক্ষ্য করো, খাতায় লেখো, যেখানে সমস্যা হবে সেই জায়গাটা তোমরা কমেন্টসে লেখো, আমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। এইবার আমরা পরবর্তী এক্সাম্পলে যাব। এখানে 1 নম্বর এক্সাম্পল হলো, পরবর্তী আর একটা উদাহরণে আমরা যাব। সেখানে গেলে এই বিষয়টা আরো একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। এইবার দেখে নাও 2 নম্বর উদাহরণ, অ্যাসার্টিভ সেন্টেন্সের 2 নম্বর উদাহরণে কি আছে। তাহলে হি says to me, এখানে কমা ইনভার্টেড কমা শুরু। I play cricket, I play cricket now, এই ইনভার্টেড কমা শেষ। তাহলে এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে এইখানে লক্ষ্য করার বিষয়, এখানে কিন্তু সেস আছে। আগের বাক্যে এখানে ছিল সেইড, এখানে আছে সেস, অর্থাৎ প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে আমরা কি করব, এই বিষয়টা কিন্তু একটু জানতে হবে। একটুখানি মনোযোগ সহকারে শোনো। যদি রিপোর্টিং পার্টের ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব থাকবে সেই ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি আরো একবার বলছি, রিপোর্টিং পার্টের ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব থাকবে সেই ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে যে টেন্স এখানে থাকবে সেটাই ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এটা পরিবর্তন করি। এটা ইনডাইরেক্ট স্পিচে করলে কি হবে দেখো, হি, এখানে কি আছে? সেস। তাহলে এখানে আমরা ব্যবহার করব টেলস, টু বসবে না, মি, কমা কোটেশন উঠে গিয়ে এখানে দ্যাট হবে, এখানে আই এখানে চলে আসবে হিতে, তার মানে হি। এখানে প্লে আছে, এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই ছিল, আই এর পরে প্লে হয়েছে, আই পরিবর্তিত হয়েছে হিতে, তাই প্লের পরে এস যোগ হবে, প্লেস। কেন? আমি আগের ভিডিওতে বলেছিলাম
যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট বা কর্তা যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হবে। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের মূল বিষয়বস্তু। এখানেও ঠিক তাই, এখানে আই ছিল তাই প্লে, আই পরিবর্তিত হয়ে হয়েছে হি, তাই হি প্লেস। ক্রিকেট, ক্রিকেট নাও। এখানে একটা জিনিস লক্ষ্য করো, কিছু কিছু শব্দ আছে যেগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায়। তার মধ্যে এই নাও একটা শব্দ, নাও পরিবর্তিত হয়ে হবে দেন। তাহলে কি হলো, আমার ডাইরেক্ট স্পিচে ছিল হি সেজ টু মি আই প্লে ক্রিকেট নাও। তাহলে ইনডাইরেক্ট স্পিচে এসে দাঁড়ালো হি টেলস মি দ্যাট, আই পরিবর্তিত হয়ে হয়েছে হি প্লেস ক্রিকেট নাও থেকে দেন। এবার একটা জায়গা তোমরা নোট করো যে কি কি জিনিস বা কি কি ওয়ার্ড ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় পরিবর্তিত হয়ে যায়। সেই ওয়ার্ডগুলো এখানে তোমরা একটু লিখে নাও। যেমন নাও, নাও থাকলে দেন, দিস, দিস থাকলে দ্যাট, টুডে, that day, yesterday, the previous day, the previous day, tomorrow, the next day, come, go, etc, etc. এই শব্দগুলো মেনলি পরিবর্তিত হয়। এবার আমরা আরেকটা এক্সাম্পলে যাব, সেখানে গিয়ে এর আরেকটা প্রয়োগ দেখে আমরা পরবর্তী সেন্টেন্সে প্রবেশ করব। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের 3 নম্বর উদাহরণটা আমরা একটু দেখে নিই। রাম উইল সে টু মি, কমা ইনভার্টেড কমা শুরু, হি ড্রস a picture now. এখানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমরা কিভাবে করব সেটা অলরেডি দুটো বাক্যে আমরা বুঝে ফেলেছি। এইখানে একটু পরিবর্তন আছে, তার জন্য আমি তৃতীয় উদাহরণটা দিয়েছি। এখানে কি আছে, এখানে দেখো উইল সে আছে, ভার্বের একটু তারতম্য আছে। প্রথম বাক্যে এখানে ছিল সেইড, পরের বাক্যে এখানে ছিল সেস, এখন 3 নম্বর বাক্যে আছে উইল সে, তার মানে ফিউচার টেন্স। তো আমরা কি বলেছিলাম যে রিপোর্টিং পার্টের ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স হয় সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখব রাম উইল টেল মি, এই যে এটা উঠে যাবে দ্যাট, এই হিটা কাকে নির্দেশ করছে, আমি আমাকেও নির্দেশ করছে না, তুমি বা তোমাকেও নির্দেশ করছে না, অন্য একজনকে নির্দেশ করছে, তাই এর কোনো পরিবর্তন হবে না। হি, এখানে ড্রস আছে মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো এই টেন্সের কোনো পরিবর্তন এখানে হবে না, যেহেতু এখানে ফিউচার টেন্স আছে, তাই হি ড্রসই থেকে যাবে। হি ড্রস এ পিকচার, নাও থাকলে দেন, একটু আগে আমরা বলেছি। তাহলে
তোমরা তিনটে উদাহরণের মধ্যে বুঝতে পারলে যে তিনটেতেই তিন রকম বিষয় আছে। তো এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার পদ্ধতি, খুব সহজ পদ্ধতি। এর থেকে সহজ পদ্ধতি আর কোনো বইতেই তোমরা পাবে না। এবার আসছি আমাদের দ্বিতীয় যে বাক্য রয়েছে, সেই দ্বিতীয় বাক্য কি? সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে প্রশ্নবোধক বাক্য। যে বাক্যের মধ্য দিয়ে কোনো কিছু প্রশ্ন করা হবে, যে বাক্যের মধ্য দিয়ে কোনো কিছু জানতে চাওয়া হবে, এইরকম যদি বোঝায় তাহলে সেটা হবে প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে বাক্যটা কি করে আমরা চিনব? এবার আমরা আসছি সেই বৈশিষ্ট্যে যেটাতে আমরা এই বিষয়গুলো পাব। তাহলে আমরা কি আলোচনা করতে যাচ্ছি? আমরা আলোচনা করতে যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক বাক্য কিরকম? হি said to you, এখানে কমা, ইনভার্টেড কমা শুরু। have you visited the zoo? এই যে প্রশ্নবোধক একটা চিহ্ন থাকবে, ইনভার্ট কমা শেষ। এখানে কি আছে? আগের যে তিনটে বাক্য আমরা আলোচনা করেছি, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করেছি, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বাক্য ছিল না। এখানে পরিবর্তন আছে। এখানে দেখো বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, আগে কিন্তু ছিল না। আগে ফুল স্টপ ছিল, এখানে প্রশ্ন করা হচ্ছে। তো এইটা দেখেই, এই প্রশ্নবোধক চিহ্নটা দেখেই আমাদের বুঝতে হবে যে এটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এক্ষেত্রে এই বাক্যটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবার জন্য আলাদা কিছু নিয়ম কিন্তু আছে। 5টা সেন্টেন্সের পৃথক পৃথক নিয়ম কিন্তু বিদ্যমান। একটা আরেকটার সঙ্গে গুলিয়ে ফেললেই কিন্তু ভুল হয়ে যাবে। সেই জন্য যখন আমাদের পরীক্ষার খাতায় করতে হবে, তখন কিন্তু খুব মনোযোগ সহকারে বাক্যগুলোকে আগে চিনে নিতে হবে যে এই বাক্যটা কোন ধরনের বাক্য এবং কোন নিয়মে এটা পরিবর্তন করতে হবে। এসো আমরা দেখি কিভাবে করা যায়। এখানে দেখো সেইড আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা টেল ভার্ব ব্যবহার করেছিলাম। পাস্ট টেন্সে টোল্ড, তারপরে প্রেজেন্ট টেন্সে টেল বা টেলস, আর ফিউচার টেন্সে উইল টেল বা শ্যাল টেল ইত্যাদি। এখানে আস্ক ভার্ব ব্যবহার করতে হবে, ASK, আস্ক। এই আস্ক ভার্বটা টেন্স অনুযায়ী পরিবর্তন হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আস্ক বা আস্ক এর শেষে এস হবে, পাস্ট টেন্স হলে ইডি যুক্ত হবে, আর যদি ফিউচার টেন্স হয় তাহলে উইল আস্ক বা শ্যাল আস্ক হবে। আচ্ছা, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে আমরা পরিবর্তনটা দেখি। হি, এখানে কি হবে? সেইড আছে, পাস্ট টেন্স, তাহলে হবে আস্কড। এখানে আস্ক ভার্বের পরও আমরা টুটা বসাবো না, ইউ আছে। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম কি? হি said to you, রিপোর্টিং পার্ট। সেই রিপোর্টিং পার্ট যাকে আমরা খুব সহজ ভাষায় বলছি বেড়া দিয়ে ঘিরে রাখার বাইরের অংশ, সেই বেড়ার বাইরের অংশটা আমরা পরিবর্তন করেছি। এবার এখানে তো আবার এই যে বেড়া দিয়ে ঘেরা আছে, তালা দেওয়া আছে গেটে, আমাদের খুলে ওই ঘরের মধ্যে প্রবেশ করতে হবে। তাহলে এর চাবিটা কোথায়? এর চাবিটা আবার একটু আলাদা। আগের বাক্যে আমরা একটা চাবি পেয়েছিলাম, সেটা হচ্ছে দ্যাট। এই বাক্যে কিন্তু ওই চাবি দিয়ে খুলবে না। প্রত্যেকটা ঘরেরই কিন্তু আলাদা আলাদা লক আছে। একটা ঘরের চাবি অন্য ঘরের তালা কিন্তু খুলবে না ওই চাবি দিয়ে। দেখো এখানে কমা আর কোটেশন, ইনভার্টেড কমাটাকে তুলে দিতে হবে। তার জন্য এখানে একটা ওয়ার্ড আনতে হবে, ইফ। ইফ
বা ওয়েদার এখানে ব্যবহার করা হয়। আমরা ইফ ব্যবহার করলাম, এই ইফ ব্যবহার করলাম মানে এই বাক্যে এই কমা কোটেশন উঠে গেল, এই বাক্যের মধ্যে আমরা প্রবেশ করেছি। আমরা কিন্তু বেড়া উঠে গেছে, ঘরের মধ্যে প্রবেশ করেছি। এবার এখানে কি আছে, হ্যাভ আছে, তারপরে ইউ আছে। তো হ্যাভটা হচ্ছে অক্সিলারি ভার্ব এখানে, আর এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট। এখানে আগে কেন রয়েছে, যেহেতু প্রশ্নবোধক বাক্য। তোমরা জানো যে প্রশ্নবোধক বাক্যে সাধারণত অক্সিলারি ভার্ব হ্যাভ, হ্যাজ এগুলো যদি থাকে সেগুলো সাবজেক্টের আগে বসে, সাবজেক্টে তারপরে বসে। এটা প্রশ্নবোধক বাক্য তৈরির যে নিয়ম, সেই নিয়ম মোতাবেক এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, সেই ইনডাইরেক্ট করার সময় এইখানে কিন্তু আর প্রশ্নবোধক চিহ্ন যেমন থাকবে না, পাশাপাশি বাক্যটাও কিন্তু প্রশ্নবোধক হবে না, বাক্যটা অ্যাসার্টিভ হয়ে যাবে। সেখানে সাবজেক্টটা আগে আসবে, অর্থাৎ এই যে ইফ, ইফের পরে সাবজেক্ট বসবে। তাহলে এখানে সাবজেক্ট কি, ইউ। তাহলে ইউ থাকলে কোথায় যাবে, এখানে ইউ যদি থাকে তাহলে রিপোর্টিং পার্টের অবজেক্টকে নির্দেশ করবে। ইউ থাকলে রিপোর্টিং পার্টের অবজেক্টকে নির্দেশ করবে। এখানে ইউ, এখানে ইউ, তাহলে এটা ইউই বসে যাবে। ইউ এখানে আছে হ্যাভ ভিজিটেড। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কোন টেন্স। হ্যাভ ভিজিটেড তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে আছে, এখানে আছে পাস্ট, পাস্ট ইনডেফিনিট। তাহলে এটা যেহেতু পাস্ট টেন্স আছে, এটাও করসপন্ডিং পাস্ট টেন্স হয়ে যাবে। এটা কি হবে তাহলে, প্রেজেন্ট পারফেক্ট আছে, হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তাহলে হ্যাভ হয়ে যাবে হ্যাড, আর V3 ভিজিটেড আছেই, ওটা যেটা আছে ওটাই লেখো। দ্য জু অবজেক্ট, জু মানে চিড়িয়াখানা, তাই তো, চিহ্নটা কিন্তু এখানে ফুল স্টপই হবে। তাহলে ছিল কি ডাইরেক্ট স্পিচে, ডাইরেক্ট স্পিচে ছিল হি said to you have you visited the zoo। আমি ইনডাইরেক্ট যখন করলাম তখন হলো হি asked you if you had visited the zoo। তাহলে প্রথম বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স আর এই যে দ্বিতীয় বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর মধ্যে পার্থক্য নিশ্চয়ই বোঝা গেল। কয়েকটা জায়গায় পার্থক্য আছে, এখানে পার্থক্য আছে, এখানে পার্থক্য আছে, এই সাবজেক্টটা এখানে চলে আসবে আগে, এই পার্থক্য আছে। তাহলে আমরা এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় আরেকটা উদাহরণ দেখি, সেটাই কেমন আছে। লক্ষ্য করো এখানে 2 নম্বর উদাহরণে আমরা কি লিখছি। 2 নম্বর উদাহরণ দেখো, I said to her where are you going now। প্রশ্নবোধক চিহ্ন, ইনভার্টেড কমা শেষ। কি আছে, I said to her where are you going now। তুমি কোথায় যাচ্ছ, এটাও কিন্তু প্রশ্নবোধক বাক্য। এই প্রশ্নবোধক চিহ্নটা এখানে আছে, এটা দেখে কিন্তু আমরা বুঝে নিলাম। এইখানে একটু পার্থক্য আছে। আগের যে উদাহরণটা আমরা সলভ করেছি তার থেকে একটু পার্থক্য এখানে আছে। আমরা প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে যখন চেঞ্জ করব তখন সেটা বুঝতে পারবে। তাহলে এখানে কি হবে, আই, আই এর কোনো চেঞ্জ কিন্তু হচ্ছে না, সাবজেক্ট। এখানে সেইড আছে, আমরা আস্কড ব্যবহার করব, পাস্ট টেন্স। হার, এখানে দেখো কমা আর কোটেশন, ইনভার্টেড কমাটাকে তুলে দিতে হবে। তো আগের বাক্যে তুলে আমরা কি লিখেছিলাম, ইফ বা ওয়েদার, আমরা ইফ ব্যবহার করেছিলাম। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে WH ওয়ার্ড রয়েছে। WH ওয়ার্ড কোনগুলো, হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়ার, হোয়েন, হুম, হুজ ইত্যাদি। এই ওয়ার্ডগুলো হচ্ছে WH ওয়ার্ড, যেগুলো ইন্টারোগেটিভ সেন্টেন্সেই ব্যবহার করা হয় শুরুতে। তো এখানে হোয়ার আছে, এই WH ওয়ার্ড আছে, আর শেষেও প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে কি হবে,
নিয়ম হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুরুতে ডব্লিউএস ওয়ার্ড থাকবে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সের এই যে সংযোগকারী যে ওয়ার্ড অর্থাৎ কনজাংশন ইফ সেক্ষেত্রে বসবে না, সেক্ষেত্রে যে ডব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেটাই বসবে। তাহলে কি হলো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে ডব্লিউএস ওয়ার্ড দিয়ে বাক্য শুরু হবে সেখানে ইফ ব্যবহার করা যাবে না কনজাংশন হিসাবে, এই সংযোগকারী শব্দ হিসাবে ইফ সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কি ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে যে ডব্লিউএস ওয়ার্ডটা থাকবে সেটাই ব্যবহার করতে হবে। তো এখানে আছে হোয়ার, তাহলে সেটাই আমরা ব্যবহার করব। এরপরে আছে কি আর ইউ, আমরা জানি অক্সিলারি ভার্বটা আগে আছে, সাবজেক্টটা পরে আছে, তাহলে আমরা সাবজেক্টটাকে নেব। তাহলে এই সাবজেক্ট মানে কাকে নির্দেশ করছে, এই সাবজেক্ট মানে দেখো এই যে এখানে হারকে নির্দেশ করছে, রিপোর্টিং পার্টের অবজেক্টকে নির্দেশ করছে। তাহলে হার আছে, হারটা তো অবজেক্ট, যেহেতু এই বাক্যের অবজেক্ট এটা, কিন্তু যখন আমি একটা বাক্য তৈরি করছি, হোয়ারের পরে একটা নতুন বাক্য তৈরি হবে, সেক্ষেত্রে আগে আসবে সাবজেক্ট। তাহলে হারের সাবজেক্ট হচ্ছে শি, শি কি হবে তারপরে ওয়াজ, আর পরিবর্তিত হয়ে হয়েছে ওয়াজ গোয়িং, দেন নাও থাকলে দেন হয়। তাহলে পরিবর্তনটা কি দাঁড়ালো, পরিবর্তনটা দাঁড়ালো আই সেড টু হার হোয়ার আর ইউ গোয়িং নাও। আমার ইনডাইরেক্ট স্পিচে এসে দাঁড়ালো আই, এই যে আই থেকে আই থেকে আই চলে আসলো, সেইড হয়ে গেল আস্কড, টুর ব্যবহার হলো না, হার এখানে রয়ে গেল, এই কমা আর এই যে ইনভার্টেড কমাটা উঠে গিয়ে ডব্লিউএস ওয়ার্ড এটাই বসলো। তারপরে যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই এখানে অক্সিলারি ভার্ব আগে আছে, আমি যেহেতু এখানে অ্যাসার্টিভ করব তাই সাবজেক্টটা আগে চলে এলো, এখানে আছে ইউ, ইউ পরিবর্তিত হয়ে কোথায় যাবে, এই ইউটা রিপোর্টিং পার্টের অবজেক্টে যাবে, অবজেক্টে হার আছে, হার থেকে হয়ে গেল শি। তারপরে এখানে যেহেতু ইউ আছে ইউ তাই আর, কিন্তু শি ইউ পরিবর্তিত হয়ে যখন শি হয়ে গেল তখন আর ইজ বসবে না, ওর পাস্ট টেন্স ওয়াজ। কেন, এখানে আস্কড আছে, আর এখানে কি হলো গোয়িং, গোয়িং থেকে গেল নাও থেকে দেন, এই প্রশ্নবোধক বাক্যটা আর থাকবে না, এটা হয়ে যাবে ফুল স্টপ। তাহলে এই যে দুটো উদাহরণ আমরা দেখলাম, এই দুটো উদাহরণের মধ্যে পার্থক্য নিশ্চয়ই তোমরা খুঁজে পেয়েছো। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্স, এদের গঠনগত পার্থক্য যেমন আছে তেমনি এদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়মটাও কিন্তু আলাদা। তোমরা প্রথম থেকে ভিডিওটা লক্ষ্য করো, নিয়মগুলো খাতায় লিখে নাও, প্রত্যেকটা নিয়ম একেবারে নোট করে করে 1 2 3 4 করে তুমি এটা লিখে নেবে, তোমরা লিখে নেবে। তারপর প্র্যাকটিস করার সময় সমস্যা হলে আমাকে লিখবে কমেন্টসে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করব পরবর্তী ভিডিওতে। এই যে প্রবলেমগুলো আসছে তোমরা লিখেছিলে গত ভিডিওতে, আমাদের লিখেছিল ন্যারেশন করতে হবে, আমি ন্যারেশনের একটা ক্লাস শুরু করেছি অলরেডি, আরো পরবর্তী যে ক্লাসগুলো হবে বাকি ক্লাসগুলোতে আমি অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি নিয়ে আলোচনা করব। সুতরাং তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমাদের আমি বারবার বলছি, লকডাউন চলছে, তোমরা বাড়ির থেকে কেউ বেরোবে না, তোমরা প্রত্যেকেই ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যে থেকে পড়াশোনা করো, অনলাইনে পড়াশোনা করো। নিতান্তই যদি বাইরে বেরোতে হয় তাহলে মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করবে, হাত স্যানিটাইজ করবে ঘন ঘন, এবং বাড়িতে ঢোকার, ঘরে প্রবেশ করবার আগেই নিজেকে সম্পূর্ণ বিশুদ্ধ জলে শুদ্ধ করে নিয়েই তারপরে তোমরা নিজের আবাসস্থলে যাবে। তো ছাত্রছাত্রী, তোমাদেরকে আমি আবারও বলবো, এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একটু স্কিপ করবে না, পুরোটাই দেখবে। তা না হলে এর মধ্যে এমন একটা জায়গা তোমরা স্কিপ করে গেলে সেই জায়গাটা তোমরা বুঝতে পারবে না।
সেই জন্য বলছি তোমরা এটাকে সাবস্ক্রাইব করো, এখনো যারা করোনি সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে শেয়ার করো, মুখে মুখে বলো, যে যেমনি পারো এটাকে প্রচার করো। তাহলে দেখবে তোমাদের আগ্রহটা আমার আগ্রহকে আরো বৃদ্ধি করবে। তোমাদের আগ্রহ বাড়লে আমার আগ্রহ বাড়বে ভিডিও করার, তাতে তোমাদের বাড়িতে বসে পড়াশুনো করার অনেক সুবিধা হবে। তোমাদেরকে আবারও একবার ধন্যবাদ জানাই, সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আবার টাটা, বাই বাই।